স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এবার বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার হাত রেখেছেন এরদোয়ানের হাতে। দিল্লিতে কবর হইছে যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই, এটাই নতুন বাংলাদেশ। ভাইয়া আমি আগেই বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশে এখনো ভারতের রর এজেন্ট আছে। এই যে উত্তরাঞ্চলে 2 জন এজেন্টকে ধরছে, এরকম আরো অনেক লোক আছে। এই দুইটাকে ধইরা ঠিক মতো বাটাম দেওয়া হোক, ঠিক মতো সাইজ করা হোক। এদের পিছনে আর কারা কারা আছে এগুলো খুঁজে বের করা হোক। ওদেরকে যদি ভালোভাবে সাইজ করা যায় না, তাহলে দেখবেন যে আরো অনেক তথ্য বের হয়ে আসতেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এই 2 গোয়েন্দা সংস্থা মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে। হত্যার পরিকল্পনা করেছে 2টি কারণে। আজ আমি এই 2টি কারণের কথাই বলবো। 1 নম্বর কারণ হচ্ছে শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে। কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন। ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে শেখ হাসিনা, আহত হয়েছে 9 শতাধিক। এই ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রাথমিক উদ্ধার অভিযান শেষ হয়েছে ভারতের ওড়িশায়। জামাত এনসিপির জন্য আজকে মহা খুশির দিন। এত কিছু, এত সংগ্রাম, এটাই আল্লাহর বিজয় এবং বাংলাদেশের শহীদদের রক্তের বদলা আমাদেরকে এই বিজয়ের মাধ্যমেই নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। ভারতের অবস্থা কতটা খারাপ আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝিয়ে গিয়েছেন। চীন ভারতকে কতটা চাপে রেখেছে, সেই সাথে বাংলাদেশের জন্য চরম সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভারত যে মাইনকার চিপায় পড়েছে, সেই চিপায় পড়ার কারণে কিন্তু চীন যে শিক্ষাটা দিচ্ছে, অপরদিকে বাংলাদেশের চাপ দেওয়া শুরু করে দিয়েছে। অপরদিকে পাকিস্তান তো রয়েছেই। ভারতের অবস্থা নাজেহাল এবং ভয়ঙ্কর খারাপ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত এবং কাঙ্ক্ষিত বিবৃতি নিয়ে যাবো। বড় বড় রাজনীতিবিদরা যে ভয়ঙ্কর তথ্যগুলো জানিয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগে উনি কিন্তু বইলা গেছে দিল্লিতে কবর হইছে। খোঁচা মাইরা গেছে কিন্তু দিল্লিতে কবর হইছে। এবং এইটাও বলছে লুটেরা, খুনি, গুম, হত্যার সাথে জড়িত নির্লজ্জ একটু ক্ষমাও চায় না। এই কথাগুলো বলা কাদেরকে বলা? তার মানে কি পার্শ্ববর্তী দেশকে বলা তো, তাই না? ওরাও তো নির্লজ্জ, তাকে জায়গা দিছে, তাদের দেশে এখন আছে, তাদের দিকে ইঙ্গিত করছে। তার মানে কি আওয়ামী লীগ সঙ্গে আপনি ধরে নিতে পারেন, ওনারাও আছে, দাদারাও আছে, দুজনকেই খোঁচা মারছে। তারপরে এই যে পাকিস্তানে একসাথে বসা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, এগুলা দেখা তো ভাই জ্বালা পোড়া শুরু হয়ে যাবে ভাই। অলরেডি হয়ে গেছে। ভারতের টিভিতে দেখলাম এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছে। এতদিন পার করছে আমাদের সেনাপ্রধানের দাড়ি নিয়ে, এবং আমাদের যে 2য় ব্যাটালিয়ান চালু হয়েছে ওইখানে যে 4টা কোম্পানির নাম রাখছে আমাদের 4 খলিফার নামে, সেটা নিয়ে আলোচনা ছিল। ইসলামের একটা জোয়ার আসছে বলেই তো ক্যান্টনমেন্টের এই পরিবর্তন, এবং আমাদের দেশের ভিতরেও এই পরিবর্তন, এবং সংসদের ভিতরেও কিন্তু দেখেন কত বড় পরিবর্তন। বিরোধী দল যারা আছে এই প্রথম তারা বিরোধী দল হইতে পারছে, কম না কিন্তু ভাই, বিশাল বড় একটা দল। এই দলের পরিচয় কি? এই দলের নাম কি? জামাতে ইসলাম। তার মানে ইসলামের জোয়ার তো আসছেই, যার জন্য এসব ষড়যন্ত্র। যাই হোক, এসব ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সাহস বাঙালির আছে তো ভাই। 55 বছর এগুলো মোকাবেলা করে আসছে না? গুম, খুন, হত্যা, মামলা, মোকদ্দমা 55 বছর এগুলো মোকাবেলা করছে তো ভাই। সব দলই করছে, জামাতও করছে, বিএনপিও করছে। সাহস আছে ভাই, এগুলো দিয়ে দাবায় রাখা যাবে না। গুম, খুন, হত্যা, মামলা, ফাঁসি এগুলো তো মোকাবেলা করছে জামাত ইসলাম। এগুলো মোকাবেলা কইরা আজ পর্যন্ত টিকা আছে শুধু সততার জন্য। কিন্তু বর্তমান তাদের অবস্থান কি? জুলাই মাস তো চলতেছে, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যখনই ওনারা বাইরে মঞ্চেতে আসে, এই রোদ্রের মধ্যে দাঁড়ায়া বিপ্লবী কথাবার্তা বলে। ওনারা বলে লোহা গরম হইতেছে, আর লোহা যখন গরম হয়ে যায় তখন জনগণ সেটা কিন্তু হাতুড়ি দিয়ে পিটায়া বাঁকা করে দিবে, এই কথা বলতেছে। তার মানে কি বিপ্লবী কথাবার্তা, কোনো রকম ছাড় দিব না। কিন্তু সংসদের ভিতরে যাই দেখতেছি মিল মহব্বত। হ্যাঁ ভাই, অনেক মিল মহব্বত মনে হইতেছে। এই সংসদ চলতেছে, জামাত ইসলাম গেছে ওইখানে ভদ্রতা শিখাইতে, কিভাবে ভদ্রভাবে বিরোধিতা করতে হয় সেটা শিখাইতে গেছে। আর বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব শিখাইতে গেছে কিভাবে আইন কানুন, এই সংবিধান চলবে, এই সংবিধানে কোথায় কি লেখা আছে, এই সংবিধান অনুযায়ী কিভাবে আমরা আগাইতে পারি। সংবিধানের বাইরে কিছু যাচ্ছে না, পুরো সংবিধান খাওয়াই দিছে, মাথার মধ্যে ঢুকাই দিছে। আর ওনারা কি ঢুকাইছে? ভদ্রতা। এই যে মিল বন্ধন চলতেছে, এটা দেখে এখন একটা বিরাট প্রশ্ন চলে আসে, এটা কেমন রাজনীতি?
রাজনীতি, এই রাজনীতি দিয়ে কি গণভোটের অধিকার আদায় করতে পারবে? ভিতরে ভিতরে ওনারা ঠিকই আপন আপন মিঠা মিঠা কথাবার্তা, বন্ধু বন্ধু একটা ভাব, কিন্তু বাইরে আসলে বিদ্রোহী বিদ্রোহী ভাব। ব্যাপারটা একটু বুঝায় বলি। জামাতে ইসলাম যদি এখন বিরোধিতা করে, ধরেন ডাক দিল, হরতালের ডাক দিল, ধৈর্য নেন, এই হরতাল কেমন হবে বুঝতে পারেন? ওই হরতালটা ভয়াবহ হরতাল হবে। কেন ভয়াবহ হবে? এর ভিতরে ঢুইকা যাবে আওয়ামী লীগ। হ্যাঁ, জামাত ইসলাম ধরে নেন হরতাল ডাকলো বা অবরোধ ডাকলো, কেন? আমাদের গণভোটের জন্য। ওই হরতালের মধ্যে, ওই অবরোধের মধ্যে গুপ্তভাবে ঢুইকা যাবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ঢুইকা যায় কি করবে ভাই জানেন? এখানে আগুন দিবে, ওইখানে আগুন দিবে, বাসে আগুন দিবে, অফিসে আগুন দিবে, এরে মারবে, ওরে মারবে, এমন একটা ভয়াবহ ঘটনা ঘটাবে যার সমস্ত দায়িত্ব জামাতের ঘাড়ে পড়বে। সরকার তো ভাই মামলা যাইতে বাধ্য হবে। আইনের ব্যাপার, আপনি মার্ডার করবেন, খুন করবেন, আগুন দিবেন, পোড়াবেন, আপনাকে আইনের আওতায় আনবে না? নিশ্চয়ই আইনের আওতায় আনবে। তখন কাদেরকে আনবে? এই জামাতে ইসলামকে আনবে। যারা এগুলো করবে তারা তো পালায়া যাবে, তাদেরকে কেউ চিনবে না। সবাই মনে করবে জামাতের মিটিং থেকে, মিছিল থেকে এই কাণ্ডটা হয়েছে। এই অপকর্ম দায়িত্ব টোটালটা জামাতের ঘাড়ে পড়বে। জামাত ইসলাম যতই বলুক আমরা এই অপকর্ম করি নাই, কেউ বিশ্বাস করবে না। যার জন্য করতে পারতেছে না, এই সুযোগ তো দিতে পারে না। ভাবতে হয় ভাই, অনেক কিছু ভাবতে হয়। হুজুগে কোনো কাজ করে লাভ আছে? শত্রুকে সুযোগ করে দেওয়ার কোনো কারণ থাকতে পারে? নিশ্চয়ই না। ওইখান থেকে জানেন টাকা পয়সা ছাইড়া দিবে যে এই যে হরতাল দিতেছে, এই হরতালের মধ্যে ঢুইকা তোরা এই অপকর্মগুলো করবি। আর এই দায়িত্ব সব জামাতের এই 11 দলের ঘাড়ে পড়বে, যার জন্য কোনো অ্যাকশনে যাইতে পারতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও বোঝার চেষ্টা করেন, ওনারা যদি আমাদের এই গণভোটের অধিকারটা আদায় করে না দিতে পারে, ওনাদের কিন্তু রাজনীতি থাকে না, যার ফলে ওনারা মরণ কামড় দিবে এই গণভোটের জন্য। এটা মাথায় রাখেন। আর এটা যদি ঘটা যায়, তখন অনেক কিছু ঘটা যাইতে পারে, যা সামাল দেওয়া কঠিন হয়ে যাইতে পারে। যাই হোক, বেশি অশুভ কথা বলবো না। স্বপ্ন দেখতে চাই, এখনো বিশ্বাস করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাইনা নিবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো পুরাই ঘুরে গেছে ভাই। আমরা ওনাকে ইন্ডিয়ান কি জানি বলতাম, ইন্ডিয়ার পক্ষে, এখন আর বলা যাবে না। নাটক ভাইবেন না, এটা নাটক না ভাই, ঘুরা গেছে, ঘুরা দাঁড়াইছে। যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই। এটাই নতুন বাংলাদেশ, এভাবেই আগাইতে হবে। গণভোটের অধিকারটা পায় গেলে ভাই অটোমেটিক সব সংস্কার হয়ে যাবে। ওই যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, অনেক কিছু শুনছি না, এগুলা বাস্তবায়ন হবে। ওই যে আমরা শুনছি দলের প্রধান দেশের প্রধান হইতে পারবে না, যে প্রধানমন্ত্রী হবে সে তার দলে থাকতে পারবে না, দলের চেয়ারম্যান থাকতে পারবে না, তার মানে ওইটা কাট অফ হয়ে যাবে। এভাবে নতুন বাংলাদেশ হবে তো ভাই। বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে যায়, পুলিশ প্রশাসন যদি স্বাধীন হয়ে যায়, কেউ যদি ভাই মাতব্বরি না করে, টেলিফোনে হুমকি না দেয়, কে কারে আটকায়, নিশ্চয়ই আমরা সুন্দর একটা বাংলাদেশ। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই গোয়েন্দা সংস্থা মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে। আমরা অতীতে দেখেছি, বাংলাদেশে যদি কোনো যোগ্য শাসক এবং পুরুষ কোনো শাসক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদেরকে বেশি দিন এই ভারতের র টিকতে দেয় নাই, তাদেরকে এই পৃথিবী ছাড়তে হয়েছে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এই দুই গোয়েন্দা সংস্থা মিলে হত্যার পরিকল্পনা করেছে দুটি কারণে। আজ আমি এই দুটি কারণের কথাই বলবো। 1 নম্বর কারণ হচ্ছে, তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসার সময় ভারতের সাথে যে চুক্তিগুলি করে এসেছেন, সেই চুক্তির মধ্যে তিনি আর এখন নাই। তিনি বাংলাদেশের স্বার্থেই কাজ করছেন, ভারতের স্বার্থে তিনি কাজ করছেন না। সেজন্য ভারত তার উপর ক্ষেপে আছে, সেজন্য তাকে হত্যা করবে। সাথে নিয়েছে ইসরায়েলকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই দুই গোয়েন্দা সংস্থা মিলিয়ে জনাব তারেক রহমান সাহেবকে হত্যা করবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তাকে হত্যা করার দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্মূল করা। জনাব তারেক রহমান সাহেবকে হত্যা করে এই দোষ চাপিয়ে দিবে জামাত শিবিরের ঘাড়ে। বাংলাদেশের বর্তমানে বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম, তাই তারেক রহমানকে হত্যা করে যদি জামাত শিবিরের উপরে দোষ চাপিয়ে দেওয়া যায়, আন্তর্জাতিক অঙ্গনে একটি সন্ত্রাসী বা জঙ্গি দল হিসেবে জামাতকে চিহ্নিত করা যায়, তখন তারা হস্তক্ষেপ করে তারেক রহমানকে তো হত্যা করেই শেষ করবে এবং জামাতকেও শেষ করার পরিকল্পনা নিয়েছে। জামাতকে শেষ করে তারা আবার তাদের সেই আধিপত্য এই বাংলাদেশে বিস্তার করবে, সেই ফ্যাসিস্টকে আবার তারা ফিরিয়ে আনবে, সেই পরিকল্পনা করেছে ভারত।
জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি সতর্ক না থাকেন তাহলে যেই কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। আপনি যেভাবে আজ আমি দেখছি আপনি সেনাবাহিনীর সাথে ওপেনলি চলাফেরা করছেন, পুলিশ বাহিনীর সাথে ওপেনলি চলাফেরা করছেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই সেনাবাহিনীর মধ্যে রয়ের অনেক এজেন্ট আছে এবং পুলিশ বাহিনীর মধ্যে অসংখ্য ভারতের দালাল আছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে এই সমস্ত বাহিনীর থেকে। আপনি ওই সমস্ত বাহিনীর থেকে দূরে থাকবেন আমি সেটা বলছি না, তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সংস্কারের কাজ করুন। ভারতীয় এজেন্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে চাকরিচ্যুত করুন। আর না হয় আপনি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, তারা আপনাকে যেই কোনো ভাবে হত্যা করবেই করবে। বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা। ইয়েস ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, এবার বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা। আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দিয়ে বাংলাদেশ জানান দিল, পৃথিবীর বুকে আমরা কোনো দুর্বল রাষ্ট্র নই, এখন আমরা সামরিক শক্তিতে দ্বিগুণ শক্তি নিয়ে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবো। ভিউয়ার্স, কোথায় হবে এই কারখানা, কিভাবে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে স্টার নিউজ। এই মুহূর্তে আপনারা আমার পাশে স্টার নিউজের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চমৎকার খবরটি যেন সবাই জানতে পারে। তো চলেন ভিউয়ার্স, এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে স্টার নিউজ এই খবরের শিরোনাম করেছে, বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা, বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে 3 বাহিনীর জন্য পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছি। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামরিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার 8 জুলাই জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপির প্রশ্নে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী 10 বছরে 86,000 কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধ উপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করব। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফসের পেট্রোল ভেসেল শ্রেণীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল ডিআইজি স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণে ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেরও কার্যক্রম চলছে। নেত্রকোনা 5 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এমপি মাসুম মুস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী আরও বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। 3 বছর এবং 7 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামরিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। ওয়াও, এইটা হলে তো দারুণ হবে। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এত চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা, এটা ভাবতেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এটার মাধ্যমে বাংলাদেশ সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হবে, পৃথিবীর বুকে বাংলাদেশ আরও মাথা তুলে দাঁড়াবে। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন। শুনেছেন মুহুর্মুহুগুলির শব্দ আর ফজরের আজান, এটাই ছিল আমাদের জুলাই। বেশি দিন আগের কথা না, মাত্র 2 বছর আগের কথা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি জুলাইয়ের মূল ব্যর্থতাটা কি, আপনারা চট করে মনে আসবে শাওনের স্ট্যাটাস, মাহি স্ট্যাটাস, পিয়া জান্নাতুলের লাফালাপি, আর যুবলীগের নেত্রী ওই তুকু বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্য। হাসিনার পুলিশের কাছে স্নাইপার ছিল না, কিন্তু কথাইতেছে যুবলীগ নেত্রী নীলুফার তুকু বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্যটাই তো ভুল। পুলিশের কাছে স্নাইপার তো ছিল এবং আছে, কয়েক দফায় তারা স্নাইপার কিনছে। জুলাই অভ্যুত্থানের সময় স্নাইপাররা কারা ছিল? বাংলাদেশ পুলিশের সোয়াট
এবং সিআরটি নামে 2টা স্পেশালাইজ ব্রাঞ্চ আছে। এই 2 ব্রাঞ্চে স্নাইপার ট্রেনিং পায়, মানে পুলিশের 2টা ব্রাঞ্চে ডেডিকেটেড স্নাইপার থাকে। আবার ওইদিকে র্যাবের বিশেষ স্নাইপার টিম আছে। দেখেন, আরেকদিকে বিজিবির স্নাইপার টিম আছে, তাদের ইনভেন্টরিতে 1500-র বেশি টাইপ 85 থান্ডারবোল্ট এক্সট্রিম টাইপের স্নাইপার রাইফেল আছে। আর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কথা বাদই দিলাম, এদের প্রত্যেকেরই হাইলি ট্রেন ডেডিকেটেড স্নাইপার টিম আছে। প্রায় 10 থেকে 15 রকমের আমেরিকান, ব্রিটিশ, টার্কিশ ব্র্যান্ডের হাজার হাজার স্নাইপার বন্দুক আছে। জুলাই অভ্যুত্থানের সময় মাঠে তো শুধু পুলিশ না, বিজেপি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এমনকি বিমান বাহিনী পর্যন্ত সারা দেশে ডিপ্লয় করা হয়েছিল। এছাড়া 2021 থেকে 23 পর্যন্ত সরকারি হিসাব মতেই পুলিশের জন্য প্রথাগত নিয়ম ভেঙা 1000 কোটি টাকার মিলিটারি গ্রেড সেমি অটোমেটিক রাইফেল কেনা হয়েছে। এত কিছুর পরেও কিছু জাউরা জুলাই আন্দোলনের সময় স্নাইপার নিয়ে নানা গুজব আর কনস্পিরেসি থিওরি হাজির করে আর বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্নাইপার ছিল না। আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছে নীলুফার রে। এক কাজ করতে গুখা তাজা গুনা 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা, মাছির সহ খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহিয়া মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকা হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে সিলদানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদাকামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখে আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলো ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না। এটা একটা কৌশল, হঠাৎ করে হয় নাই। এইটা একটা বহুত পুরানো কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাংলা এলিট মিডিয়া, ফুন্দের আলো, দিল্লি স্টার, ছায়ানট, উদিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়টা জিনিস দেখাই। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার দেখেছেন না আপনারা? প্রত্যেক বছর হয়, তাই না? এখন আমার একটা কথা বলেন তো, ওইখানে পুরস্কারটা আসলে কি, কে পাইলো, কোন বিভাগে কে জিতলো, এটা কেউ মনে রাখে? মনে করেন তো, শেষ কবে কাউরে বলতে শুনছেন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পাইছি? তাহলে পরিচয় করে দেওয়া হইতেছে, উনি কলে মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে। শুনিছেন? শোনেন নাই? আপনাদের কি মনে আছে? নাই তো, কেউই মনে রাখে না কে পাইলো। তাহলে মানুষ মনে রাখে কি? মনে রাখে ওই স্টেজে কি হইলো, কোন নায়িকা নাচলো, কে কি পোশাক পরে আসলো, কার সাজ কেমন ছিল, এটাই আসল প্রোডাক্ট। পুরস্কারটা নিছক একটা মোড়ক, ভিতরের আসল পণ্যটা হইলো সুন্দরী নারীর দৃশ্য। কারণ দুনিয়ায় সুন্দরী নারী একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটা মনে রাখেন। এটা ইন্ডিয়া জানে, আওয়ামী লীগ জানে, বাঙ্গু বামেরা খুব ভালো করে জানে। এটা কথা কইয়া রাখে, এইগুলোরে সুন্দর বানানো হয়, সুন্দর না করলে ওরা। যাই হোক, ওইদিকে আর না যায়। এই জন্যই খেয়াল করে দেখেন, আর্ট, কালচার, সিনেমা, নাচ, নাটক, গান, অভিনয়, মডেলিং, এই গোটা সাংস্কৃতিক পরিসরটা সিংহভাগ কাদের দখলে? হিসাব করে দেখেন, এরাই ইন্ডিয়ান আধিপত্যের অংশ। জামাতের কথা বাদই দেন, ওদের তো এখানে ঢোকার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কেউ আছে এই জায়গায়? নাই। পুরা সাংস্কৃতিক পরিসরটা একটা নির্দিষ্ট বলয়ের হাতে, আর সেই বলয়টা কোন দিকে হেলানো সেটা আপনি নিজের চোখে দেখতে পারেন। এই সুন্দরী নারীরা যে কাজটা করে সেটা হলো সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ তুলে আনে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জন্য, আওয়ামী লীগের জন্য, বামেদের জন্য। কম বিনিয়োগ, চড়া মুনাফা। এইবার আসেন এই পুরা খেলাটা দেখি, কেমনে পরিচিত নারী মুখ দিয়ে রাজনৈতিক বার্তা ছড়াই দেওয়া হয় সবচেয়ে কম খরচায়, সবচেয়ে কার্যকরভাবে। হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে, মার্কেটিংয়ে পড়ানো হয়। বাংলায় বলতে পারেন জ্যোতির বলয় প্রভাব। সহজ কথা, একটা সুন্দর মুখ দেখলে আমাদের মন আপনি ধরে নেয় যে মানুষটা ভালো, বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য। আমরা গইলা যাই কোনো প্রমাণ ছাড়াই, তার কোনো যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়াই আমরা গইলা যাই। 1979 সালে গবেষক শেলিস টেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা কিন্তু ফলাফলও আলাদা। এখন এটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? এখানে 2 জন গবেষক, কার্ল পামার আর রল পিটারসন, সরাসরি এটা একটা গবেষণা করেছিলেন। এটার নাম ছিল রাজনৈতিক বিশেষজ্ঞতায় উপলব্ধিতে সৌন্দর্যের প্রিমিয়াম। মানে রাজনীতি বিষয়ক জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সুন্দর মুখের কোনো আলাদা ভূমিকা আছে কিনা। ওরা ম্যাপে দেখাইছেন যাদের রাজনীতি জ্ঞান কম কিন্তু চেহারা সুন্দর, তারা অন্য মানুষের ভোট আর মতামত বেশি প্রভাবিত করতে পারে। বুঝেন ব্যাপারটা? জ্ঞান না, চেহারাই মানুষকে বাধ্য করে একজনকে রাজনীতি বোঝেন এমন কেউ হিসেবে মাইনে নিতে। এখানে যা বিনিময় হয় সেটা তথ্য না, যুক্তি না, দলিল না। সুন্দর মুখটা কথাটা প্রমাণের আগেই বিশ্বাসযোগ্য করে তোলে। মানুষ যুক্তি বিচার করার সুযোগই পায় না, মুখ দেখে তার আগে মন ঠিক করে ফেলে। বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনের নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সবকিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। ফিল্ম নিয়ে করা গবেষক লরা মার্ভি এই দৃষ্টিটা একটা নাম দিয়েছিলেন, নারীকে দর্শকের চোখে ভোগের বস্তু বানায় ফেলা। বিজ্ঞাপনে আকর্ষণটা দিয়ে পণ্য গেলায়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ 2টা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। 2, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির বলয় প্রভাব।
তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে, যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং, এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেশতের হুর। তো এর মধ্যে নীলুফার কেন, রাজনৈতিক নেত্রী কেন, আসেন এটা বুঝে দেখি। খেয়াল করে দেখেন, মাঠে নামা মুখগুলার বেশিরভাগই নায়িকা মডেল, কিন্তু সবাই না। ভিড়ের মধ্যে একজন নায়িকা না, একজন রাজনৈতিক নেত্রী নীলুফার। এটাই আসল খেলা। নীলুফারও ওই একই ইন্ডিয়ান কারখানার মাল। দেখেছেন না কি আরামে হাসিনার আমলে টকশো কইরা পার হইয়া গেল, কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, কোনো মামলা নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রোগ্রামেও সে থাকতো না। এটা একটা প্রশ্ন, এটা আগে বললাম, সুন্দর মুখ দেখে মানুষ গইলা যায়, তাহলে নায়িকা দিয়ে তো কাজ শেষ, নেত্রী লাগে কেন? পেঁচটা ধরে। সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন গলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বোঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে, নায়িকা দরজা খোলে, নেত্রী ভিতরে চেয়ার পাইতা বসে, নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে দুটা সাংবাদিক শিক্ষক জুড়ে দিলে জমে যেত। করতে পারিনি, টাইম পাইনি, প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেন রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়, রং আর সিল একই সাথে, জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত জনপ্রিয় কেন? কারণ এটা সস্তা আর নিরাপদ। ইন্ডিয়ার রয়ের টাকা পয়সা কম, এটা কাজ করে মূলত মাইয়া দিয়া। এক টিকিটে 2 ছবির মতো, হানি ট্র্যাপও ইউজ করা যায়, কাজও করা যায়। আর সুবিধা আছে, এটা ঢাল। পুরুষকে কথা কইলে বিরোধীরা তারা ছিঁড়া ফেলতো একেবারে, কিন্তু কথাটা নারীর মুখ দিয়ে বাইর করেন। এইবার কেউ পাল্টা কিছু করলে রব উঠবে, নারী বিদ্বেষী, নারীর গায়ে হাত, সমালোচক পিছায় যায়। বার্তা ছোটে কিন্তু বার্তা বাহকরে ধরা যায় না। নারী মুখ এখানে বুলেট প্রুফ জ্যাকেট একটা। 2 নাম্বার টনিক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামতেছে, মাইক খাইতেছে, জেলে যাইতেছে, মামলা খাইতেছে, এদের সাঙ্গা রাখা লাগে। এখন একটা সুন্দর মুখ দলের হইয়া কথা বললে কর্মী গরম হয়, উত্তেজনা বাড়ে, উদ্দীপনা বাড়ে। ক্রিকেট মাঠে সিয়ার লিডারদের মতো, দেখেছেন না, টাকা দিলে আইসা নাইসা যায়। কাজ ওইটাই, মনোবল ইনজেক্ট করে ভিতরে। 3 নাম্বার কম খরচা, চড়া মুনাফা। যুক্তির ন্যারেটিভ বানাইতে গবেষণা লাগে, মাথা লাগে, তথ্য লাগে, দলিল লাগে, খাটনি লাগে, খরচা আছে, তাও ধরা খাওয়ার ভয় আছে। তার বদলে সাইটটা সেনা সুন্দর মুখ নামায় দেন, খরচ শূন্য, রিটার্ন বিশাল। চোখ টানে, মিডিয়া কাভার করে, ভাইরাল হয়, আসল প্রশ্ন চাপা পড়ে। এটাই লো কস্ট হাই রিটার্ন। শুরুতে যে কইছিলাম না, কম বিনিয়োগে চড়া মুনাফা, এটা তার হিসাব। যে কোনো ধূর্ত ক্ষমতা এই হিসাবটা জানে। গোয়েন্দা সংস্থা তো জানে, ইন্ডিয়া তো জানে, বামেরা তো জানে, আওয়ামী লীগ তো জানে। এই যে এই মাতারিগুলো এত নির্লজ্জ, এটা প্রমাণ দিতেছি। অনেকে হয়তো জানে না। এটা হচ্ছে মুরাদের ব্যাকডোর ক্র্যাশ মাইয়া মাইয়ের একটা শুট থেকে নেওয়া ছবি, ইউটিউবে আছে ভিডিওটা। তো এই মাই 2023 সালের মার্চ মাসে কারাল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল যে তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়াও মুরাদ তাকে জোর করে সেরাটনে যাইতে বলছিল। পরে নাকি সেই হিস্ট্রি সবাই জানে, জানেন না? না, এটা সাহেব শুনান। এখন তুই আসবি, এখন যাচ্ছে, চুপ থাক, এখন আসবি। আমি মিটিংয়ে, তুই 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 বলাইতে গেছিস, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তো খাবার অভাব হয়েছে রে। শুনিছেন, এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরাদ যদি একজন বাজারের আচরণ করতো, সে দিকে আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। আর আরেকজন দেখেন, এই যে এই 2 আগস্ট 2024 বাংলাদেশের মাটি যখন রক্তে ভিজে যাইতেছিল, মানুষ উদ্ভ্রান্ত হয়ে মুক্তি কামনা করতেছিল, তখন ব্যস্ত ছিল উদ্দাম আমোদ প্রমোদে। আজকে সে সামনের পাশে খাড়িছে। হ্যাঁ, এটাই খারাপ। তো ওর নাকি বিবেক বোধ জায়গায় উঠছে। ওরে বাপরে, বিবেকের গোষ্ঠী কিলাই। ফ্যাসিস্টের চালাদের বিবেকবোধ কখন জাগ্রত হয় এটা আমরা ভালো করে জানি। ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে আঙ্কের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার অবদান শিখাতে আসছিল। সে আমি দিছিলাম বাম্বু। এটার সাহেব দেখান ওই আগেরটা। তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে নেই। আমি কইছি না এগুলো গ্ল্যামারের 12টা বাজাই দেবো। বোতল সুন্দরী কেন জানেন? এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে, কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের না কান ইনকা না কালে। তো বোতল সুন্দরী তোমার আসপর্দা দেখা আমি টাস্কিত হয়েছি, সেটা লাইভ করেছে। সে কি করছে দেখেন। তো ইয়েস, হাই এভরিওয়ান, ঈদ মোবারক। আমি এখন লাভিশ বুটিক সেলুনে আছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই। হ্যাঁ, এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা হিস্ট্রি জানেন? হিস্ট্রি জানেন? ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা জানেন না। সারিয়া, হিস্ট্রি জানেন? 1971, হ্যাঁ, এই যে বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে, হিস্ট্রি জানেন? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আপনি জানেন, আমাদের অন্যান্য আছে, সবাই জানেন। বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ফলোয়ার্স আছে, তারা জানে না। তাদের জন্য জানাতে চাই, আপনাদের একটু জানা উচিত যে 1971-এ ইন্ডিয়া আমাদেরকে, তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে, তারা হেল্প করেছে আমাদেরকে। যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াট এভার, বাট তাদের স্বার্থে যদি আমরা বেনিফিট হয়, উই শুড অ্যাপ্রিশিয়েট ইট। হ্যাঁ, না হলে যে এত বড় বড় কথা, এই তারপরে ফেসবুক কিছুদিন পর আপনার ফেসবুক বন্ধ করে দেবেন। ফেসবুক কারা চালায়? ফেসবুকে মার্ক জুকারবার্গকে ওনার রিলিজন কি জানেন আপনারা? অশিক্ষিতর একটা লেভেল থাকে, লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান। একটু যান, একটু গুগল করেন, একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায়, এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন। গরু না হলে, ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে, পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে। তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না। মানে সুযোগ সন্ধানী
Anyways. কইছে ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। দেখেছেন? তবে এদের এই লাফালাফির চাইতে খুনি জিয়াউল হাসান আর ইনুরে হাত করা ছাড়া আদালতে যাওয়া, হাসি হাসি মুখ করে কথা বলা, ইনুর নাকি আবার গায়ে হাত দিবেন না করে সেন্ড করে ওটা, এটা দেখাটা আমাদের জন্য বেশি অপমানের। এইগুলা থেকে যেন আমাদের নজর সইরা যায়, তাই এইগুলারে নামানো হয়েছে, এই মাতার এগুলারে নামানো হয়েছে। এই 2 বছর যা হয়েছে বিচারের নামে, এটা হচ্ছে বিচার শুরু হয়েছে, চার্জ গঠন হয়েছে, কিছু রায় হয়েছে সামান্য, প্রায় 192 জন প্রভাবশালী ব্যক্তি জেলে, কিন্তু এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। হাতে গুনতে পারবেন, কড়া গুনে বলতে পারবেন। অভ্যুত্থানের যেটা নৈতিক সমাপ্তি বিচার সম্পন্ন করা, সেটা হয় নাই। আর যে হয় না এটা কেমভাবে বুঝেন? জিয়াউল হাসান হাসি মুখে হাত করা ছাড়া, ডান্ডা বিড়ি ছাড়া ট্রাইব্যুনালে হাজির দিয়ে ঘুরে বেড়াইতেছে। এই একটা দৃশ্য এই শাওন টাউনের যে কোনো ফেসবুক স্ট্যাটাসের চাইতে 1000 গুণ বেশি অপমানজনক আমাদের জন্য। এই দৃশ্যটাই আমাদের বিপ্লবের অসম্পূর্ণতার আসল ছবি, এটাই আমাদের জন্য অপমানজনক। কিন্তু এই রাজধানীকে চালাই যেতে থাকবে এরা, এই মাতারিগুলিয়া না, এদের যেহেতু চিহ্নিত করা গেছে, এদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। মাইয়া হয়েছে তো কি হয়েছে? ফ্রান্সে যে সমস্ত নারীরা নাজি অকুপেশনের সময় নাজিদের সাপোর্ট করছে, তাদের ফ্রেঞ্চরা একটা প্রকাশ্য শাস্তি দিত, নাম ছিল এপুরাসিও সোভাজ। ওই অর্থ হইতেছে বিচার বহির্ভূত শুদ্ধিকরণ। ফ্রান্স যখন নাজিদের বাহিনীর হাত থেকে মুক্ত হয়, তারপরে আনুমানিক 20,000 নারীর মাথা কামায় দেওয়া হয়েছিল। এই নারীদের বলা হতো লেত্তদু, মানে মুন্ডিতা নারীরা, মানে যাদের মাথা কামানো হয়েছে। এই ঘটনাগুলো ছিল প্রকাশ্য, জনতা জড়ো হয়ে নারীদের দেখতো, টিটকারি দিত, তারপরে গোটা এলাকায় ভিতর দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হতো, পাশায় সব গাইতে নিয়ে যেত, গরম লোহা দিয়ে শরীরে স্বস্তিকা চিহ্ন আইকা দিয়ে দেওয়া হতো, কাউকে মেরে ফেলা হতো, মারতে মেরে ফেলা হতো। আমরা শাওন এন্ড গংকে এইভাবে ফ্রান্স তরিকায় শাস্তি দিব, নো মার্সি, কোনো ক্ষমা নাই। আপনি প্রতিশোধ নেন নাই, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। শাওন এন্ড গংকে একই ফ্রেঞ্চ তরিকার ট্রিটমেন্ট দিতে হবে। পশ্চিমারা এসে যদি বলে এইসব কি করতেছো, আমরা কোনো তোমাদের দেখে শিখেছি। তোমরা কেমনে ডিল করছো ফ্যাসিস্টদের সহযোগিতায় আমরা দেখি নাই, দুনিয়া দেখে নাই। সারা দুনিয়া এইভাবে করে ডিল, ওদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন। সবাইটা করতে হবে না, মারা কয়েকটারে করেন। রিক্রুটমেন্টের জন্য মাতারি খুঁজে পাবেন না সারা বাংলাদেশে 100 বছর তৈরি থেকে বিপ্লবী মুহূর্ত আবার আসবে, শীঘ্রই আসবে। মিস যেন না হয় একটা মাতারিও। 100 বছরের শিক্ষা দেওয়া লাগবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।